সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, Recording in progress. আজকের টপিক হলো ক্রায়োজেনিক্স। যখন আমাদের খুব লো টেম্পারেচার রেফ্রিজারেশন দরকার হয়, -30 বা এরকম আরো -30 আরো নিচে, -50, 60, 70 হোয়াটএভার, তখন আমাদের এটাকে বলা হয় ক্রায়োজেনিক টেম্পারেচার, অনেক লো। তো সেটা রেফ্রিজারেশনটা কিভাবে হয় সেটা আমরা আজকে দেখবো, যে এত লো টেম্পারেচার কিভাবে প্রডিউস করা যায়। ঠিক আছে? ওয়ার্ডটা আসছে গ্রিক ওয়ার্ড ক্রায়ো, which means cold, or frost. Genics means to produce, তার মানে producing cold. Cryogenics is the art of producing very cold, less than -150 degrees Celsius, -150 এর নিচে। It refers to the science dealing with the equipment, processes, and end products of ultra low temperature refrigeration, less than -150 degrees Celsius. It is frequently applied in the liquefaction of gases and in the study of physical phenomena at temperatures approaching absolute zero. Okay. Absolute zero. Cryogenic fluids boiling point. দেখো, নর্মাল রেফ্রিজারেশনে আমরা ইউজ করেছি R134 এ R12, R22, প্রোপেন, ইথেন, এসব ইউজ করি। এগুলার বয়লিং পয়েন্ট 246, 243 এরকম রেঞ্জে। আর ক্রায়োজেনিক ফ্লুইডস যেগুলো আমরা বলি, সেগুলোর বয়লিং পয়েন্ট দেখো 90, 78, 77 কেলভিন অনলি। যেমন লিকুইড নাইট্রোজেন, তোমরা কেউ যদি দেখে থাকো, দেখতে জাস্ট পানির মতোই। পানি মনে করে হাত দিলে হাত আর ফেরত আসবে না, হাত নাই হয়ে যাবে। ঠিক আছে? এগুলার টেম্পারেচার অনেক লো থাকে। ওকে, অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে নাইট্রোজেন একটা গ্যাস। TS diagram of a cryogen. This is the TS diagram. আমরা TS diagram আগেও পড়ছি, ইনফ্যাক্ট এটাতেও পড়ছি রেফ্রিজারেশন পার্টেই। This is the normal boiling point. এটা হলো কি আইসোব্যারিক লাইন, রাইট? কনস্ট্যান্ট প্রেসার লাইন। আর 1 atmospheric pressure line, এটা 300 কেলভিন atmospheric condition, 300 কেলভিন 1 atmospheric pressure। এখানে এটা সুপারহিটেড বা গ্যাসিয়াস কন্ডিশনে আছে। ওকে, অ্যাবসলিউট টেম্পারেচার অনেক কমে তোমার এটা টু ফেজ কন্ডিশন এবং লিকুইড কন্ডিশন। সেই এই টেম্পারেচারটাই হলো বয়লিং পয়েন্টটাই হলো -150 ডিগ্রি সেলসিয়াস বা -160 ডিগ্রি সেলসিয়াস। ওকে, জি স্যার। আমি যদি টিএস চার্ট অফ হিলিয়াম দেখি, এটা হলো হিলিয়ামের, এটা দেখো 4.2 কেলভিন এখানে টেম্পারেচার। ক্রিটিক্যাল পয়েন্টই আছে 5.2 কেলভিনে, ক্রিটিক্যাল পয়েন্টই আছে 5.2 কেলভিনে। ওকে, আর 1 atmospheric প্রেসারে এটা হলো 4.2 কেলভিন, এটা হলো 2.29 atmospheric প্রেসার। সো তার মানে এটার বয়লিং পয়েন্ট অনেক লো। Cryogenic fluid, liquid nitrogen. Nitrogen is primarily used to provide an inert atmosphere in chemical and metallurgical industries. It is also used as a liquid to provide refrigeration.
applications include food preservation, blood cells preservation, etc. বেসিক্যালি এটা ইউজ হয় যখন তুমি অনেক লো টেম্পারেচারে কোনো একটা অবজেক্ট বা হোয়াটএভার এটা মেইনটেইন করতে চাও, তখন এই লিকুইড নাইট্রোজেনটা ইউজ হয়। আমি একটা খুব কোল্ড এনভায়রনমেন্ট রাখতে চাই এবং এট দ্য সেম টাইম আমি নাইট্রোজেন রাখি বিকজ ইট ইজ ইনার্ট, এটা কেমিক্যালি অত অ্যাক্টিভ না, তো আমি তখন লিকুইড নাইট্রোজেনটা ইউজ হয়। তো এই লিকুইড নাইট্রোজেন যে ইউজ হয়, এই নাইট্রোজেনটা তোমাকে তো প্রডিউস করতে হবে, এই লিকুইড নাইট্রোজেন এটা তো তুমি ন্যাচারালি পাচ্ছ না। সেই লিকুইড নাইট্রোজেনটা আমি কিভাবে প্রডিউস করব, সেটার জন্যই আমার ক্রায়োজেনিক রেফ্রিজারেশন দরকার হবে। বুঝা গেছে? আই নিড লিকুইড নাইট্রোজেন, এটা আমি কিভাবে পাবো? তার জন্য আমাকে ক্রায়োজেনিক ওয়েতে, ক্রায়োজেনিক রেফ্রিজারেশনে যেভাবে বিভিন্ন রকম ওয়ে দিয়ে লো টেম্পারেচার প্রডিউস করা হয়, সেভাবে আমরা এটাকে প্রডিউস করব। ওকে, liquid air, it is considered as a mixture of 78% nitrogen, 21% oxygen and 1% argon and others. It has a boiling point of 78.9 Kelvin and density of 874 kg per meter cube. Liquid air is primarily used in production of pure nitrogen, oxygen and other gases. So it is liquid air, air is liquid অবস্থা, এগুলো cryogenic fluid, এগুলো প্রডিউস করতেও ক্রায়োজেনিক রেফ্রিজারেশন দরকার হয়। এই যে এইটা দিয়ে আবার লিকুইড নাইট্রোজেন আমি প্রডিউস করি, পিওর নাইট্রোজেন প্রডিউস করি। এখন যদি আমরা ভেপার কম্প্রেশন সিস্টেম দেখি, যেটা আমরা অলরেডি পড়ছি, এবং আমরা মাল্টি প্রেসার ভেপার কম্প্রেশনও পড়ছি, যেখানে আমরা মাল্টিপল কম্প্রেসর ইউজ করেও দেখছি। The single-stage vapor compression refrigeration systems for different refrigerants are limited to an evaporator temperature of -40 degrees Celsius. আমি যদি single-stage refrigeration করতে চাই with a vapor compression unit, I can produce a temperature up to -40 degrees Celsius. I can't go less than that. Okay. আমি freezing temperature যদি দেখি সবগুলোর 11, 12 সবগুলো দেয়া আছে। Ammonia, carbon dioxide. The use of vapor compression system for the production of low temperatures is limited inherently by the solidification temperature of the refrigerant. যেমন অ্যামোনিয়া হচ্ছে -77, সো এটা দিয়ে আমি অনেক লো টেম্পারেচার পর্যন্ত যেতে পারবো। সেটাই আমি -40 বা এরকম একটা টেম্পারেচার আমরা এই রেঞ্জে আমরা কাজ করতে পারি এটা দিয়ে, অ্যামোনিয়া দিয়ে। ঠিক আছে, তো এরকম বিভিন্ন রকম রেফ্রিজারেন্ট দিয়ে আমরা দেখা যায় ইন এ রেঞ্জ -140 ডিগ্রি পর্যন্ত আমরা করি। ওকে, R22 যেটা একসময় খুব ফেমাস ছিল। আচ্ছা, আমি তোমাদের ফার্স্টের যে লেকচারটা, ওই লেকচারটা লেকচার স্লাইডটা দেই নাই, ওটা একটু পরে দিব। আমি ওখানে কিছু আমি ইনফরমেশন অ্যাড করছি, অ্যাড করে ওটা দিয়ে দিব। যেমন কোন রেফ্রিজারেন্ট বেটার বা আস্তে আস্তে যেগুলো নাই হয়ে যাচ্ছে, যেমন ফ্লোরিন বা ক্লোরিন আমরা এখন চাচ্ছি না, ক্লোরিনটা আমরা চাচ্ছি না, এগুলা আমরা, এটা আমি একটু স্লাইডটা একটু আপডেট করে আমি তোমাকে দিয়ে দেবো। মানে মেইনলি আপডেট বলতে আমি রেফ্রিজারেন্ট পার্টটা আপডেট করব, কেননা কি রিসেন্ট কিছু রেফ্রিজারেন্টের নামটা হয়তো আমি দেই নাই, কোথায় কোথায় ইউজ হচ্ছে দুই একটা, ওটা আমি দিয়ে দেবো। যেমন এখন ওয়ালটনে 600 ইউজ হয়, ওয়ালটনে কিছু কম্প্রেসারে দেখলাম আমি 600 ইউজ হচ্ছে। তো ওখানে আমি অ্যাজিওট্রপিক দেখাইছি, কিন্তু জিওট্রপিক দেখাই নাই, তো দুটোর আর কি ইয়া করে আমি আপডেট করে দিয়ে দিই। ক্যাসকেড রেফ্রিজারেশন সিস্টেম, 2 স্টেজ ক্যাসকেড রেফ্রিজারেশন সিস্টেম কি, আমি দুটো রেফ্রিজারেশন সিস্টেম একসাথে কাজ করে, দ্যাটস ইট। আমি একটার কন্ডেন্সার আরেকটার ইভাপোরেটর, এটাই হলো আমার ক্যাসকেড রেফ্রিজারেশন সিস্টেম। একটার কন্ডেন্সার হবে আরেকটার ইভাপোরেটর। কিভাবে? আমি যদি পিএইচ ডায়াগ্রাম এখান থেকে দেখি, তাহলে কম্প্রেসর কন্ডেন্সার
থ্রটলিং ইভাপোরেটরে আমি লো টেম্পারেচার পাচ্ছি। আচ্ছা, এখন এই কনডেন্স করছে। কনডেন্স কিভাবে করে? কনডেন্স করা মানে কি, সে হিট কি নেয় না ছাড়ে? হিট ছাড়ে। হিট ছাড়ে। তো এই হিটটা নিচ্ছে আরেকটা সেম রেফ্রিজারেশন সিস্টেমে ইভাপোরেটর, সেই হিটটা নিয়ে ইভাপোরেট করছে। ওকে, সো এটাকে বলা ক্যাসকেডিং। একটার সাথে আরেকটা, একটা কন্ডেন্সারের হিট ট্রান্সফার হয় আরেকটা ইভাপোরেটরের সাথে, সেই ইভাপোরেটর নিয়ে আবার কন্ডেন্স করে। সো আমি অনেক হাই টেম্পারেচারকে কাজে লাগাতে পারছি এবং আমি অনেক লো টেম্পারেচার প্রডিউস করতে পারছি। ওকে, সো দিস ইজ কল্ড ক্যাসকেডিং। আমি যদি টিএস ডায়াগ্রাম দেখি, সেম কম্প্রেসর, দিস ইজ দ্য কন্ডেন্সার। এই কন্ডেন্সার যে হিটটা ছাড়ে সেই হিটটাই 8 থেকে 5 এই সাইকেলটা নেয়। So this is the block diagram. This is the block diagram. এটার কন্ডেন্সার, এটার ইভাপোরেটর। ঠিক আছে, এটাকে বলা হয় ক্যাসকেডিং সিস্টেম। এটা দিয়েও আমি অনেক লো টেম্পারেচার প্রডিউস করতে পারি। যেমন এটা হলো 3 স্টেজ, এটার কন্ডেন্সার, এটা ইভাপোরেটর, এটার কন্ডেন্সার, এটার ইভাপোরেটর। ওকে, সো আমি যখন অনেক লো টেম্পারেচার দরকার হয়, আই ক্যান ইউজ দিস ক্যাসকেডিং সিস্টেম। এখানে এক একটা রেফ্রিজারেন্ট ক্যান বি ডিফারেন্ট। It can use 3 different refrigerants in 3 stages, in 3 system, 3 independent system basically আমরা একটা হিট এক্সচেঞ্জার দিয়ে এগুলোকে কানেক্ট করছি। Okay, so this is one way of producing very low temperature. Liquefaction of gases, গ্যাসকে লিকুইফাই করা। তো এটার জন্য কিছু প্যারামিটারস আমরা একটা স্টাডি করব, সেটা হলো জুল থমসন ইনভার্সন টেম্পারেচার, আর একটা জুল থমসন কোএফিশিয়েন্ট থাকে, ডিফাইন করা হয়। হোয়াট ইজ দ্যাট? The low temperature liquid is produced by the free irreversible expansion or throttling of the gas from a comparatively high pressure through an orifice or other restriction to a lower pressure. This is called throttling. Throttling মানে একটা হাই প্রেসার থেকে লো প্রেসারে নামায় আনা, এটাকে আমরা কি থ্রটলিং বলি। যেমন আফটার কন্ডেন্সার আমরা কি থ্রটলিং করি, রাইট? এক্সপ্যানশন ডিভাইসে থ্রটলিং করি, যেটা আমরা একটা থ্রু অ্যান অরিফিস যদি আমরা এটাকে অর আদার রেস্ট্রিকশন যদি আমরা এটাকে পাস করি, তাহলে তার প্রেসারটা ড্রপ হয়ে যায়। and this process is called throttling. low temperature লিকুইডও বেসিক্যালি এইভাবেই প্রডিউস করা হয়, ফ্রি ইরিভার্সিবল এক্সপ্যানশন করে। ওকে, high pressure থেকে low pressure নিয়ে আনা হয়। Free irreversible expansion of a perfect gas results in no change in temperature, but no real gas is perfect. যদি perfect gas হয় তাহলে টেম্পারেচারে কোনো চেঞ্জ হয় না, বাট রিয়েল গ্যাস পারফেক্ট না। ঠিক আছে, আইডিয়াল না। The actual drop, so আমাদের যখন আমরা থ্রটলিং করি তখন তার টেম্পারেচারটাও ড্রপ করে, বিকজ রিয়েল গ্যাস আইডিয়াল না, আইডিয়ালি তার কোনো চেঞ্জ হওয়ার কথা না টেম্পারেচার। The actual drop in temperature experienced by most gases upon free expansion between two pressures may be used as a measure of the degree of imperfection of the gas and also as a means of refrigeration. আমি বলছি যে আমার থ্রটলিং এর ফলে টেম্পারেচার ড্রপ করার কথা না, বাট রিয়েল গ্যাস পারফেক্ট না, সো এটা টেম্পারেচার ড্রপ হয়। তো অ্যাকচুয়ালি কতটুকু ড্রপ হবে সেটা ডিপেন্ড করবে হাউ ইমপারফেক্ট দ্য গ্যাস ইজ। টেম্পারেচার যতটা ইমপারফেক্ট হবে সেই রকম ড্রপটাও তার বেশি হবে। গ্যাসটা যতটা ইমপারফেক্ট হবে তার টেম্পারেচার ড্রপটাও তত বেশি হবে। সো
আমার টেম্পারেচার ড্রপটাই ইন্ডিকেট করে যে এটা হাউ ইমপারফেক্ট ইট ইজ, এন্ড এটাই আমার একটা রেফ্রিজারেশন পারপাসে ইউজ হয়, যে যত ইমপারফেক্ট হবে তত রেফ্রিজারেশন সে ইফেক্ট প্রডিউস করতে পারবে। The change in temperature with drop in pressure at constant enthalpy is termed as Joule-Thomson coefficient. Mathematically, mu is gt by gp at constant enthalpy. With change in pressure, how much is the temperature drop? Okay, this is called Joule-Thomson coefficient. আমরা যদি গ্রাফিক্যালি জিনিসটা দেখি তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো। So these are constant pressure lines. For example, this is the atmospheric pressure lines. Okay, আর এটা হলো above critical pressure. তো কোন প্রেসারটা বড়, ADF or CEG? Which one is greater? ADF or CEG? Which one is higher pressure? Anyone? This is the TS diagram, TS dome. Hello. ADF or CEG, এই লাইনটা বড় হাই প্রেসার নাকি এই লাইনটা হাই প্রেসার? জাস্ট এটাই জানতে চাচ্ছি। স্যার এডিএফ এর লাইনটা বড়। ADF লাইনটা ডেফিনেটলি, বিকজ এটা যত নিচের দিকে যাব টিএস ডোমের তত লো প্রেসার। তো এটার চেয়ে অ্যাটমসফেরিক প্রেসার হাই, অ্যাটমসফেরিকের চাইতে এটা ক্রিটিক্যাল প্রেসার আরো বেশি, তো এটা আরো হাই। ওকে, ইনভার্সন টেম্পারেচার বেসড অন জুল-থমসন কোএফিসিয়েন্ট আমরা আরেকটা প্যারামিটার ডিফাইন করব, এটা হলো ইনভার্সন টেম্পারেচার। হোয়াট ইজ দ্যাট? The magnitude of Joule-Thomson coefficient is a measure of the imperfection of a gas or its deviation from perfect gas behavior. For real gases, mu may be either positive or negative depending upon the thermodynamic state of the gas. If mu greater than 0, that is the Joule-Thomson coefficient is greater than 0, the temperature of the gas decreases with throttling. When mu less than 0, the temperature of the gas increases with throttling. When mu is 0, the temperature of the gas remains constant with throttling. The temperature at which there is no drop or rise of temperature due to expansion at constant enthalpy is called the inversion temperature for a given pressure. কি বলছি দেখো, এটা হাই প্রেসার লাইন and this is the low pressure line. আমি কনস্ট্যান্ট এনথালপিতে থ্রটলিং করব, দ্যাট ইজ আমি প্রেসারটাকে ড্রপ করব। সো আমি এই প্রেসার থেকে এই প্রেসারে যাব, এডিএফ থেকে সিইজি তে যাব। আচ্ছা, এখন মিউ এর উপর ডিপেন্ড করে প্রেসারটা, টেম্পারেচারটা তার কতটুকু ড্রপ করবে, আর কনস্ট্যান্ট থাকবে আর বেশি হবে। ঠিক আছে? So this is the temperature axis, y axis. তাহলে আমি এই প্রেসার থেকে এই প্রেসারে গেলে যদি আমার এটা কনস্ট্যান্ট থাকে, so this one d to e, এখানে টেম্পারেচার চেঞ্জ হয় নাই, ধরে নিচ্ছি this is same dre, so এখানে এর টেম্পারেচারে চেঞ্জ হয় নাই, এখানে এর টেম্পারেচার চেঞ্জ হয় নাই। So the temperature at which there is no drop or rise of temperature due to expansion at constant enthalpy is called the inversion temperature for a given pressure. So এই যে টেম্পারেচারটা, এই টেম্পারেচারটাকে আমি বলছি ইনভার্সন টেম্পারেচার। এফ থেকে জিতে দেখো আমার প্রেসার ড্রপ করার ফলে টেম্পারেচার বাড়ছে, তাই না? টেম্পারেচার বাড়ছে, তাহলে টেম্পারেচার যদি বাড়ে, when mu less than 0, the temperature of the gas increases with throttling.
তো এই ক্ষেত্রে মিউ গ্রেটার দেন 0 আমি যদি এখানে বসাই ডিপি কি কমছে আর ডিটি বাড়ছে সো এটার সাইন কি হবে এটার সাইন কি হবে নেগেটিভ তাই না ডিপি এর ভ্যালু এটা কমছে এটা বাড়ছে তার মানে এটা সাইন নেগেটিভ সো মিউ লেস দেন 0 মানে the temperature of the gas increases with throttling আর মিউ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে temperature of the gas decreases with throttling this one okay this one আর যেখানে মিউ ইকুয়াল থাকবে সেখানে temperature of gas remains constant the lower a gas temperature below its inversion temperature is the greater would be the cooling that can be accomplished by simple expansion আমি দেখছি যে ইনভার্সন টেম্পারেচারের চেয়ে যদি বেশি টেম্পারেচার থেকে আমি থ্রটলিং করি তাহলে ইভেন্চুয়ালি আমি আরো হায়ার টেম্পারেচার প্রডিউস করব সো I cannot use this for refrigeration purpose আমার এটা কাজে দিবে না right so আমি চাই because of throttling but due to throttling its temperature should decrease right বুঝা যাচ্ছে কথাটা জি স্যার আমি চাই এটা আরো লো টেম্পারেচার প্রডিউস করবে সো আমাকে কি করতে হবে যে আমার ইনভার্সন টেম্পারেচার থেকে আমি যত নিচে যেতে পারবো it will create more reduced temperature so the lower a gas temperature below its inversion temperature is আমি ইনভার্সন টেম্পারেচার থেকে যত লো টেম্পারেচারে আমি থ্রটলিংটা করতে পারবো তত the greater would be the cooling that can be accomplished by simple expansion তত আমি এক্সপ্যানশন করে আরো বেশি কুলিং ইফেক্ট প্রডিউস করতে পারবো so that will be my target that is why I need to know the inversion temperature and then I can go for much lower temperature okay so using this throttling or using this phenomenon we accomplish the cooling effect we achieve the cooling effect so Joule-Thomson coefficient and inversion temperature আমরা বুঝলাম এখন আমরা দুটো মেথড দেখব সেই দুটো মেথডে আমরা cooling produce করি first of all Linde-Hampson system এটা দিয়ে আমরা cooling produce করি now 1 minute break পানি নিয়ে আসি Recording stopped. okay Linde-Hampson system Recording in progress. Linde-Hampson system আমরা দুটো মেথড করব how to produce very low temperature বা cryogenic temperature which is primarily used for liquefaction of gases গ্যাসটাকে লিকুইড করার জন্য কিভাবে করা হয় তো এটা হলো ব্লক ডায়াগ্রাম আর এইটা আছে এই চ্যাপ্টারের সবকিছুই তোমরা পাবা ফুরমি এন্ড গুপ্তার বইয়ে ওকে আর টেক্সট বুক অফ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ফুরমি এন্ড গুপ্তা আচ্ছা তো ফার্স্টে কম্প্রেশন 1 থেকে 2 isothermal compression this is the TS diagram this is the TS dome okay তো আমি এটা যদি atmospheric pressure বলি atmospheric condition এটা হলো আমার atmospheric condition this is atmospheric pressure line for example atmospheric condition এ আমি গ্যাসটাকে refrigerant বা whatever you call it এটাকে আমি ফার্স্টে কম্প্রেস করলাম টুতে ওকে করে অনেক হাই প্রেসার প্রডিউস করলাম আচ্ছা এরপরে কি করলাম একটা হিট এক্সচেঞ্জার দিয়ে এটাকে কুল করলাম কনস্ট্যান্ট প্রেসারে কুলিং 2 to 3 দেন আমি থ্রটলিং করলাম 3 থেকে 4 থ্রটলিং এর ফলে আমরা একটু আগে দেখলাম যে আমরা
জুল থমসন কোএফিসিয়েন্ট থেকে দেখলাম যে ইনভার্সন টেম্পারেচারের নিচে, ফর এক্সাম্পল এখানে যদি আমার ইনভার্সন টেম্পারেচার হয়, তো তার যত নিচে যাব আমি থ্রটলিং এর ফলে টেম্পারেচার আরো অনেক রিডিউসড হবে, রাইট? এটা আমরা দেখলাম টেম্পারেচার রিডিউসড হয়। তো আমি থ্রটলিং এর ফলে এখানে পাইলাম একটা টু ফেজ কন্ডিশন। এই টু ফেজ কন্ডিশনে আমি ভেপারটাকে আর লিকুইডটাকে সেপারেট করে ফেললাম। ওকে, সেই ভেপার চলে গেল উপরের দিকে আর এই লিকুইডটাকে আমি পেয়ে গেলাম। দিস ইজ দ্য লিকুইফ্যাকশন প্রসেস। আমি এখানে লিকুইড পেয়ে গেলাম। সো আমি যদি এয়ার কে নিয়ে করি তাহলে আমি এখানে লিকুইড এয়ার প্রডিউস করলাম। ওকে, দিস ইজ হাউ লিকুইফ্যাকশন অফ গ্যাসেস, আমি লিকুইড এয়ার প্রডিউস করি। আচ্ছা, আর যেটা ভেপার গেল সেটা কি হবে? ভেপারটাকে আমি আবার হিটেড আপ করে হাই টেম্পারেচারে নিয়ে আসলাম। তারপর এখানে আরো মেকআপ এয়ার, যদি আরো চাই এখানে এয়ার আরো মেকআপ হবে, কারণ কিছু তো লিকুইফ্যাকশন হয়ে গেছে, আরো মেকআপ এয়ার হয়ে এই সাইকেলটা কন্টিনিউ চলবে। ওকে, বুঝা গেছে? জি স্যার। এটাই হলো লিকুইফ্যাকশন অফ গ্যাসেস। এখানে এয়ার এর ক্ষেত্রে দেখানো হচ্ছে লিকুইফ্যাকশন অফ এয়ার। ওকে, এটা দেখবা দেখাই আছে এখানে। এখন এটার কিছু একটা প্রবলেম আমরা করব। প্রবলেমের আগে ইকুয়েশনস গুলো কি কি থাকতে পারে সেটা আমরা দেখি। আমরা যদি মাস ফ্লো রেট বলি m1 = m2 = m3, অর্থাৎ এখানে 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 সেম অ্যামাউন্ট অফ মাস থাকবে। m6 সমান আমরা বলতে পারি দিস ইজ m6। এখান থেকে যদি যায় 1 2 3 4 এগুলো সেম যাবে, রাইট? এইটাকে আমি টোটালটাকে যদি আমি m2 বলি, এখান থেকে আমি বের হচ্ছে ধরলাম m5, তাহলে m6 সমান আমি বলতে পারি m2 - m5। বুঝতে পারছো কিনা বলো? এখান দিয়ে আমি ধরলাম m2 যাচ্ছে, সব একই। এটাকে যদি m2 হিসাবে ডিফাইন করি আর এটাকে যদি m5 বলি, তাহলে m6 = m2 - m5, রাইট? জি স্যার। ইয়েস স্যার। কারণ m2 টা এসে দুই ভাগে ভাগ হচ্ছে। এই যে এটা যদি m2 হয়, m2 টা এসে দুই ভাগে ভাগ হচ্ছে, একটা m6 আর একটা m5। আচ্ছা, for the heat balance of the heat exchanger, where is the heat exchanger? Here is the heat exchanger. এখানে আমি হিট ব্যালেন্স করব, কিছুই না, একটা হিট দিবে আর একটা হিট নিবে। সো এ হিট দিবে আর এ হিট নিবে। এ হিট দিলে কি হবে? এখানে আমি মাস ফ্লো রেট ধরছি m2, so m2 times h2 - h3 enthalpy change, h2 - h3। আর এখানে আমার মাস ফ্লো রেট কত? m6, এখান দিয়ে যাচ্ছে m6, so m6 times h1 - h6, h1 - h6। এখন m6 এর জায়গায় আমি লিখতে পারি m2 - m5, this times h1 - h6 for the heat balance of the separator. সেপারেটরটা কোথায় আছে? এখানে, এটা হলো আমার সেপারেটর। তাহলে আমরা হিট ব্যালেন্সটা কিভাবে করি? অলওয়েজ ইনকামিং ইকুয়ালস আউটগোয়িং। ইনকামিং কি আছে? দিস ইজ ইনকামিং, দিস ইজ ইনকামিং। আউটগোয়িং কি আছে? এটা আউটগোয়িং এন্ড এটা আউটগোয়িং। সো একটা ইনকামিং, দুটো আউটগোয়িং। ইনকামিংটা আগে লিখি, মাস কত? m2, এনথালপি h4, সো m2 h4 দিস ইকুয়ালস, এখানে বেড়ে যাচ্ছে m5 h5, এখানে বেড়ে যাচ্ছে m6 h6,
সিম্পল ফর্মুলা সব। এখন এটাকে M5H5 রাখছি, M6 টাকে আমি লিখছি M2 minus M5 times H6. Again, since the process 3 to 4 is a throttling process, এটা throttling process, আমরা এটাকে constant enthalpy বলে থাকি, তাই না? It's a constant enthalpy, isenthalpic process. So H3 equals H4. From the above equations, the mass of air liquefied can be obtained. কিভাবে obtain? Unknown কি আছে? এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। মাস আছে কয়টা? M2 M5 দুটা মাস, দুটা ইকুয়েশন। আমরা এনথালপি গুলো জানলে সবগুলোই বের করে ফেলতে পারবো। দুটা মাসই বের করছি, বাকি হলো এনথালপি। তো এই ইকুয়েশন গুলো ইউজ করে আমরা M5 এর ভ্যালু বের করে ফেলতে পারবো, যে কি পরিমাণ কি রেটে আমি লিকুইড এয়ার পাবো। তো আমরা একটা প্রবলেম করলে আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, দিস ইজ আ টিএস ডায়াগ্রাম ফর এয়ার। আমরা এয়ারটাই করব, তো এয়ারের এই টিএস ডায়াগ্রামটা তোমাদেরকে আমি দিয়ে দিব এক্সামে। ওকে, আমি এটা আরেকটু ডিটেইলে দেখতে চাচ্ছি। সোজা করে দেখি। আমরা যেভাবে দেখে অভ্যস্ত আর কি। মনে হয় সোজা করে পারবো না, কেননা পিডিএফটা সোজা করলে কিছু বোঝা যায় না, একটা মুশকিল। But at least পিডিএফটা দেখে একটু ক্লিয়ার পিকচার পাবো। এই যে এটা আমি তোমাদেরকে দিয়ে দিব এক্সামে। ওকে, so this is a TS dome, this is the TS dome, এটা হলো আমার TS ডায়াগ্রাম, নাথিং স্পেশাল। তোমরা TS ডায়াগ্রাম দেখছো, করছো, থার্মোডাইনামিক্স এ করছো। ওকে, সো এই সাইডে আমার এনথালপি, এই সাইডে আমার টেম্পারেচার। আচ্ছা, বাকি দিস আর কি কি লাইন? এগুলা এই লাইনগুলো, এই লাইনগুলোকে আমরা কি বলি? যে এই লাইনটা, সেখানে একটা লাইন নিলাম, কি লাইন? একজন বলো এই লাইনগুলো কি লাইন? সেগুলো স্যার টেম্পারেচার। টেম্পারেচারটা এই দিক দিয়ে স্ট্রেট, টিএস ডায়াগ্রাম। Entropy. সরি, Entropy line, sir. এন্ট্রপি লাইন তো স্ট্রেট লাইন, স্ট্রেট Sir, ভার্টিক্যাল pressure লাইন line, হলো sir, pressure প্রেসার line. লাইন। These are constant pressure lines. Horizontal line হলো temperature line, vertical line হলো entropy line, আর these are constant pressure lines, তাই না? Isobaric lines এরকম হয়। আচ্ছা, এখন এখানে ভ্যালুস গুলো দেয়া আছে, বাট এটা খুবই, গ্রাফটা তোমাকে একটু জুম করে দেখতে হবে, আদারওয়াইজ সফট কপিতে দেখাটা ডিফিকাল্ট। আমি যখন দিয়ে দিব, তোমরা এক্সামের আগে ডেফিনেটলি যতগুলো চার্ট আমি দিব, সবগুলো চার্টই তোমরা প্রিন্ট আউট কপি এক্সামের সময় রাখবা, তোমাদের এগুলো দরকার হবে। ওকে, আদারওয়াইজ তোমাকে সফট কপি থেকে এগুলো রিড করা ইটস কোয়াইট ডিফিকাল্ট। তো আমার সাজেশন থাকবে যে তোমরা এগুলা সব রেখে দিবা। আচ্ছা, এখানে অ্যাটমসফেরিক প্রেসারটা রিডি করতে পারতেছি না, আমি আগে তো পারতাম।
আচ্ছা, এই যে এগুলো হলো এনথালপি লাইন, কনস্ট্যান্ট এনথালপি লাইন। ওকে, তুমি হাই প্রেসার থেকে লো প্রেসারে গেলে কি পরিমাণ টেম্পারেচার ড্রপ হবে সেটা তুমি দেখবা। ফর এক্সাম্পল এই যে 200, মনে করো 200 এনথালপি লাইন, এই এখান দিয়ে যে এই যে this is also 200. Okay, so these are isenthalpic lines. বুঝা গেছে? 210, 220 এভাবে গেছে। ওকে, আচ্ছা, বাকি এইটার পাইছি। আচ্ছা, ভালো কথা, এগুলো সবই কিন্তু তোমার ব্রিটিশ ইউনিটে দেয়া। আনফরচুনেটলি আমি এসআই ইউনিটের কোনো টিএস ডায়াগ্রাম চার্টে পাই নাই, তোমাকে এই ইউনিট থেকে কনভার্ট করতে হবে। সো এটা টেম্পারেচার যেগুলো দেওয়া আছে এগুলো সব ফারেনহাইটে দেয়া, এই টেম্পারেচার গুলো ফারেনহাইটে দেয়া। ওকে, এই যে -20, 0, 20 এগুলো সব ফারেনহাইটে দেয়া। আচ্ছা, আর বাকি থাকলো প্রেসার। প্রেসারের ভ্যালুটা দেয়া আছে তোমার অ্যাটমসফেরিক প্রেসার। এটা তোমার অ্যাটমসফেরিক প্রেসার। সো বেসিক্যালি না, অ্যাটমসফেরিক এটা পিএসআই। এই যে এটা হলো 14.7, এটা তোমার পিএসআই দেয়া। আচ্ছা, আমরা প্রবলেম করলে আরো ক্লিয়ার হবে, এটা পিএসআই দেয়া প্রেসার গুলো, বাট লেখাটা এখানে দেখা যাচ্ছে না। প্রবলেম করি, প্রবলেম শুরু করলে ভ্যালুগুলো যখন ফিট করা শুরু করব তখন বুঝতে পারবো। ওকে, তো এক কাজ করি, আমি তোমাদের চার্টটা আগে পাঠাই দিই ক্লাসরুমে। ওকে, তোমরা চার্টটা এই চার্টটা যদি প্রিন্ট করি স্যার, রিডিং নিতে স্যার কষ্ট হবে, এর থেকে স্যার একটু ক্লিয়ার চার্ট পেলে ভালো হতো। বুঝি নাই। এই চার্টটা স্যার প্রিন্ট আউট করলে স্যার রিডিং গুলো নিতে কষ্ট হবে, এর থেকে স্যার যদি ক্লিয়ার একটা চার্ট দিতেন তাহলে সুবিধা হতো। এর থেকে ক্লিয়ার চার্ট পাই নাই, তোমার কি ধারণা এর থেকে ক্লিয়ার চার্ট পাইলে আমি তোমাকে দিতাম না? আচ্ছা ঠিক আছে, অফকোর্স তোমাকে দিতাম। এর থেকে ক্লিয়ার চার্ট আমি পাই নাই। আমি খুবই খুশি হব যদি তোমরা কি এর থেকে ক্লিয়ার চার্ট পাও, তাহলে আমাকে প্লিজ দিও। ওকে, এবং যদি এসআই ইউনিটে পাও দ্যাট ইজ মাচ বেটার। আমি এসআই ইউনিটেও পাই নাই আনফরচুনেটলি। তো আমি যা দেখছি যে এর আগেও যখন মিশকান স্যার নিজে পড়াইছেন, উনি সবসময় এই চার্টটাই দিতেন, এরকম চার্টটাই দিতেন। তো সেটার মধ্যেই যতটুকু ক্লিয়ার আমি পাইছি ম্যাক্সিমাম, সেটাই আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো আমি এখন তোমাদেরকে চার্টটা এখনই পাঠাই দিই, ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখনই নামায় দেখতে পারো। তো আমি প্রবলেম করা শুরু করি, প্রবলেমেও আমি চার্টটা দেখবো, সো নো প্রবলেম। Okay, so here is the problem. Dry air at 20 degrees Celsius and 1 bar is to be liquefied by the simple Linde method. Okay, the air is isothermally compressed to 170 bar. Okay, so দেখো কত হাই প্রেসার প্রডিউস করতে হচ্ছে using this compressor. The makeup air is supplied at 20 degrees Celsius and 1 bar. Basically এটাকে আমরা atmospheric condition ধরছি, এখানে আমরা constantly air নিচ্ছি
Find the yield of liquid air in pound per pound of air compressed and the temperature of air before throttling. তো আমি পার পাউন্ড এয়ারে কত পাউন্ড এয়ার পাচ্ছি, লিকুইফাইড করতে পারছি, এটাই আমাকে বের করতে হবে। অ্যান্ড দ্য টেম্পারেচার অফ এয়ার বিফোর থ্রটলিং, থ্রটলিং এর পূর্বে তার টেম্পারেচার কত, দ্যাট ইজ আমি কত টেম্পারেচার নামাতে হবে বিফোর থ্রটলিং। আমরা জানি যে ইনভার্সন টেম্পারেচারের চাইতে নিচে নামাতে হবে, কত নিচে নামাতে হবে এটা আমাকে বের করতে হবে। ওকে, সো দিস ইজ দ্য কন্ডিশন। আমি যদি ডায়াগ্রাম দেখি সেম আগের মতোই ডায়াগ্রাম। আমি এখন কোনটা বলছি যে আমি কম্প্রেস করে পাচ্ছি 170 বার, আর অ্যাটমসফেরিক কন্ডিশন দিস ইজ 1 বার। সো 1 থেকে 2, 1 হলো, এটা হলো 1 বার and this is 170 বার। ওকে, ডায়াগ্রাম ক্লিয়ার এই পর্যন্ত? এরপরে আমি একটা পয়েন্টে যে আমি থ্রটলিং করছি 3 to 4 আমি থ্রটলিং করছি। তো আমাকে এই T3 বের করতে হবে, and আমাকে বের করতে হবে M5, ভ্যালু অফ M5, যে কতটুকু এয়ার পাচ্ছি। কিছুই না, আমাকে যেটা বলছি যে আমি যখন ইকুয়েশনস গুলো দেখি, দিস আর দ্য ইকুয়েশনস, আমি সবগুলো এইচ এর ভ্যালু বের করে ফেলবো। এইচ এর ভ্যালু যদি আমি সব বের করে ফেলি তাহলে দিস ইজ ওয়ান ইকুয়েশন এন্ড দিস ইজ অ্যানাদার ইকুয়েশন। এখানে আননোন থাকবে হচ্ছে খালি M2 M5, এখানেও দেখো আছে M2 M5। সো দুটো ইকুয়েশন, দুটো আননোন, ডেফিনেটলি ইট ক্যান বি সলভড, রাইট? ইফ আই নো অল দ্য এনথালপিস, তাহলে দুটো ইকুয়েশন থেকে আমি there will be only 2 unknowns, so I can solve it. Okay, so আমরা দেখি ফার্স্টে আমার বলছি T1 হলো 20 ডিগ্রি সেলসিয়াস। আমি এটাকে ফারেনহাইটে কনভার্ট করছি বিকজ আমার এনথালপিটা ফারেনহাইটে দেয়া, এই সরি টিএস ডায়াগ্রামটা আমার ব্রিটিশ ইউনিটে দেয়া। ওকে, দ্যাট ইজ ওয়াই আমি এটা ফারেনহাইটে কনভার্ট করে নিচ্ছি। আচ্ছা, and P1 দেয়া আছে 1 বার, that is 14.7 psi। আমার ওটা প্রেসার যেটা বললাম যে ওটা psi এ দেয়া। and P2 এর ভ্যালু দা 2500 psi। আমি যদি 170 বারকে কনভার্ট করি 2500 psi। ওকে, 1 বার হলো 14.7 psi, তাহলে 170 বার ক্যালকুলেট করে দেখবা। এখন চার্ট থেকে এই ভ্যালুগুলো পাইছি, কিভাবে পাইছি আমি চার্ট দেখি। আচ্ছা, আমি স্ক্রিনটাই শেয়ার করি ফুল, দ্যাট ইজ বেটার। I share the whole screen, তোমরা এখন স্ক্রিনটাই দেখতে পাচ্ছ, রাইট? আচ্ছা, ফার্স্টে আসো, আমার কন্ডিশন কি দেয়া আছে, 1 বার and 20 ডিগ্রি সেলসিয়াস, রাইট? 1.1। আচ্ছা, তো আমি 20 ডিগ্রি সেলসিয়াস সমান আমি পাইছি 68 ফারেনহাইট and 14.7 psi। ওকে, আমি H1 এর ভ্যালু বের করব। আচ্ছা, সো এই ফার্স্ট লাইনটাই হলো আমার 14.7 psi, দিস ইজ অ্যাটমসফেরিক প্রেসার। এরপর এদিকে আস্তে আস্তে প্রেসার বাড়ছে। ক্লিয়ার সবাই? ফার্স্ট লাইনটা হলো অ্যাটমসফেরিক প্রেসার 14.7 psi। এখন আমি টেম্পারেচার দেখব। টেম্পারেচার আমি বলছি 68 ডিগ্রি ফারেনহাইট। টেম্পারেচার দেখো এই পাশেও দেওয়া আছে, এই পাশেও দিয়ে দেওয়া আছে। ওকে, আমি যদি টেম্পারেচার দেখি, দিস ইজ 0, 20, 40, 60. Okay, this is 60, this is 70, so এটা হলো আমার 68 and 14.7 psi। তাহলে পয়েন্টটা কি এখানে না? আমি যদি মার্ক করি, সেকেন্ড, okay, so 40, 60. Forty, 60, 80, 68, somewhere here, right? 68 ডিগ্রি ফারেনহাইট, আর বলছি কত,
atmospheric pressure. So this is atmospheric pressure line. তাহলে এখানে এখন এটার এনথালপি কত দেখো, এই যে এনথালপি ভ্যালুগুলো দেয়া আছে, this is 220, this is 230, তাহলে 222 4 6 8 something like that. ভ্যালুটা দেখি কত দেয়া আছে, H1 228, বুঝা গেছে? BTU per pound বুঝা গেছে কিনা বলো? জি স্যার। ওকে, এখন এর পরের ভ্যালুগুলো দেখি। H2 বলছে 0.2 কন্ডিশনটা কি? 0.2 কন্ডিশন হচ্ছে আমার প্রেসার হচ্ছে 2500 psi, 2500 psi and টেম্পারেচার কত বলো? সেম, তাই না? টেম্পারেচার, the constant temperature line 20 degrees Celsius, that is 68 degree Fahrenheit and 2500 psi. এখানে যে এনথালপি পাবো সেটাই, তাই না? তাহলে দেখি কি অবস্থা। 68 ডিগ্রি ফারেনহাইট, দ্যাট ইজ এই লাইনে আমি সোজা চলে যাব। আর প্রেসার, সরি হ্যাঁ প্রেসার হলো 2500 psi, 2500। এটা যদি জুম করি, বেশি জুম করলে বোঝা যাচ্ছে না। এই যে দেখো, এটা 20, এটা হলো 2500, এটা 3000, এটা 3500, উপরেও দেখা যাচ্ছে 1000 2000 3000, 3000 এর মাঝে এই যে 2500 প্রডিউস হচ্ছে। সো দিস ইজ 2500 এর লাইন। তো আমি যদি এটার স্ট্রেট যাই, এটার স্ট্রেট গেলে somewhere here, এখানে। সো এটার এনথালপি কত? এটার এনথালপি হচ্ছে, এটা হলো 210, দিস ইজ 220, সো 212 214, সো 212 বা 213 এরকম একটা ভ্যালু হবে। সো H2 দেখো 212, বুঝা গেছে? একটা একটা করে ভ্যালু ধরে ধরে দেখাচ্ছি, এরপরে কিন্তু আর দেখাবো না। আচ্ছা, এবারে আরেকটা আসি, H5 হচ্ছে আমার কনস্ট্যান্ট। দেখো এটা হলো আমার আইসোব্যারিক লাইন, আইসোব্যারিক লাইনের লিকুইড যে এনথালপি, দ্যাট ইজ H5, রাইট? আইসোব্যারিক লাইন মানে অ্যাটমসফেরিক প্রেসার লাইন, অ্যাটমসফেরিক প্রেসার লাইনটা যে লিকুইড যে এনথালপি পাবো টিএস ডোমের, সেটাই কি আমার H5, তাই না? তাইলে দিস ইজ দ্য আইসোব্যারিক লাইন, এই সরি মানে অ্যাটমসফেরিক প্রেসার লাইন। অ্যাটমসফেরিক প্রেসার লাইনের লিকুইডের এনথালপি, দিস ওয়ান। অ্যাটমসফেরিক প্রেসার লাইনের লিকুইডের এনথালপি, দিস ওয়ান। এইটার ভ্যালু তোমার এটার ভ্যালু আসলে রিড করা যায় না, এটা 100 90 80 70 60, এটার ভ্যালু একটা বইও যেভাবে দেওয়া আছে ওইটাই দিয়ে দাও 40 মিনিমাম চার্টে এটা 40 মনে রাখো। দেখা যায় না, আমার দেখতে দেখা যাচ্ছে না, এটা 70 60, তো এখান থেকে 40 চলে আসে আর কি লোয়েস্ট। সো এটা লিকুইড, মোট কথা লিকুইড পোর্শনে গেলে লিকুইড এনথালপি যেটা, সেটাই হলো এটার এনথালপি। সো এটা 40, ও এই যে দেখা যাচ্ছে 70 60 80 70 60, এটা 50, এর নিচে আমি মিনিমাম ধরে রাখছি 40। ওকে, সো মিনিমাম ভ্যালু ইজ 40। তাহলে H5 পেয়ে গেলাম, বাকি থাকলো H6। ওয়্যার ইজ H6? এখানে। এটা তো ভেরি ইজি, আমার অ্যাটমসফেরিক প্রেসার লাইনটার ভেপারের এনথালপি। সো অ্যাটমসফেরিক প্রেসার লাইন, ভেপার এনথালপি, দিস ওয়ান। এটার ভ্যালু কত? এটার ভ্যালু এই যে এটা 100 110 120 130
এটা 140, সো 130 বা এরকম একটা 32 বা এরকম একটা কিছু দিতে পারো, 132। বুঝা গেছে? চারটার এনথালপি বের করে দেখালাম। বুঝতে পারছো সবাই? না বুঝলে বলো। জি স্যার। বুঝে গেছি। ওকে, ভেরি গুড। লেটস মুভ অন। আমরা চারটা এনথালপি পেয়ে গেছি। এখন আমরা ইকুয়েশনে বসাবো m2 equals 1 পাউন্ড আমরা ধরে নিলাম, বিকজ আমাদের ইল্ড বের করতে হবে পার পাউন্ডে কত পাউন্ড পাওয়া যায়। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা 1 পাউন্ড এয়ারকে কম্প্রেস করছি, তো ধরে নিলাম। ওকে, এখন হিট ব্যালেন্স ইকুয়েশনে বসাও, m2 বসাও 1, h2 বসাও, তাহলে তুমি একটা ইকুয়েশন পাইলা h3 আর m5 এর। সেপারেটরের ক্ষেত্রে বসাও, এটাও h3 m5 এর ইকুয়েশন পাইলা, দুইটা ইকুয়েশন দুইটা আননোন, বসাইলে m5 পেয়ে যাবা। ওকে, m5 পেয়ে গেলা, h3 ও পেয়ে গেলা। h3 যদি পেয়ে যাও, দিস ইজ h3, তুমি h3 জানো এন্ড এটার কি প্রেসার জানো 170 বার বা 2500 psi, h3 জানো, p3 জানো, you will find a temperature। আমরা যদি আবার চার্টে দেখি, h3 এর ভ্যালু আমি পাইছি কত 124, আর p3 এর ভ্যালু হচ্ছে 2500। তাহলে আমরা দেখি 124 কোথায়, h3 এর ভ্যালু, this is 120, this is 130, so আমি যদি 2 করে যাই 24, this is 124, এটা 2000 এর লাইন, এটা হলো আমার 1500 2000, এটা হলো আমার 2500 এর লাইন। সো 120 22 24, এটা হলো 2500, সো এইখানে। ওকে, তাহলে এইটাই আমার T3। এটা টেম্পারেচার দেখো, এই সাইডে যাও, এই সাইডেও যেতে পারে, এই সাইডেও যেতে পারে, যেটা তোমার জন্য ইজি হয়। এই সাইডে যাই, এই সাইডে গেলে আমি টেম্পারেচারটা মোটামুটি এইখানে, এটা 160, এটা 180, তাহলে এটা 170, এটা হলো -165 বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, -138 কেন ভুল করলাম কোথায়, 120 130 124, ও সরি, এটা 120, এটা নিচে যাবে, এটা যদি 120 হয় 124 আর একটু নিচে নামবে, এখানে আসে, এখানে থাকলে এটা কত হয়, -100 120 140 160 180 -170 তো হয় না। ও বাই দ্য ওয়ে 140 ধরছে, 140 কোথায়, এখানে। H3 পাইছি 124, 110 120 130 124 আর 2500, আচ্ছা এটা একটু বেশি হবে মনে হচ্ছে, এখানে হবে -170 এর মতো হয়, তো ভুল লিখছি আমি, একটু চেক করো, এটা মনে হচ্ছে একটু ভুল লেখা আছে, বেশি হবে। ওকে, এটা আমি নিজেই বাইর করছি তো একটু কম বেশি হতে পারে, নিজে চেক করে দেখবা। ওকে, আর একটু বেশি হবে 170, আচ্ছা 160 বেশি, ঠিক আছে, নিজে করো। সো মেথড তোমরা জানো, টেম্পারেচার সব বের করবা। ওকে, আরেকটা সিস্টেমে চলে যাই আমরা, ক্লাউড সিস্টেম। The cloud air liquefaction system differs from the Linde system by the addition of an expander and a second heat exchanger. এখানে জাস্ট একটা এক্সপ্যান্ডার অ্যাড করা হয় আর একটা সেকেন্ড হিট এক্সচেঞ্জার অ্যাড করা হয়। তোমরা দেখো 1 থেকে 2, 2 থেকে 3 সেম। এরপরে আমি যেটা করছি 3 থেকে এটা দুই ভাগে ভাগ করে নিছি।
3 থেকে 8, a portion of air about 80% at point 3 is bled and cooled by expansion in an expander. একটা এক্সপ্যান্ডারের মধ্যে নিয়ে যাওয়া হয় যেখানে তার প্রেসারটা ড্রপ করা হয় এবং কুল করা হয় 3 থেকে 8 and 3 থেকে 4 এই যে এখান দিয়ে and 3 থেকে 4 passes through a second heat exchanger. Second heat exchanger আরেকটা হিট এক্সচেঞ্জার দিয়ে আরো ফার্দার কুল করা হয় এক্সপ্যান্ডার বেসিক্যালি এক্সপ্যানশন করে ওকে এক্সপ্যানশন করছে এই the low temperature air from the expander at point 8 is mixed with the unliquefied air from the separator at point 7 বাকিটা আমার সেম এখানে 3 থেকে 4 এ যে তারপর থ্রটলিং করে আমার লিকুইড এয়ার বের করি এবং ভেপারটা নিয়ে যাই এই ভেপারটার সাথে আবার আমার ওই 7 থেকে 7 আর 8 মিক্স করা হয় 9 থেকে আবার 10 এ নিয়ে যাওয়া 7 আর 8 মিক্স করে আমি 9 পাই 9 থেকে আবার 10 দুটো হিট এক্সচেঞ্জার দিয়ে সে আস্তে আস্তে টেম্পারেচারটা বাড়ায় 11 এ আমি আবার বাইরের এয়ার মিক্স করি আচ্ছা তার অ্যাডভান্টেজ আছে কিছু আচ্ছা আগে ইকুয়েশনস গুলো দেখি ইকুয়েশনস আর সিম্পল m4 সমান আমি লিখছি m2 minus m8 যেটা ভাগ করা হয়েছে heat balance of the first heat exchanger এখানে m2 h times h2 minus h3 equals m2 minus m6 বা যেটা আসতেছে সেটা times h1 minus h10 in h1 minus h10 দেখো এটা খুব কঠিন কিছু নাই for the heat balance of the second heat exchanger এখানে এদিকে আসছে m4 আমি ধরছি m3 minus h3 minus h4 this equals এখান দিয়ে যেটা যাচ্ছে m2 minus m6 h10 minus h9 for the heat balance of the separator here incoming equals outgoing so m4 times h5 equals m6 h6 plus m4 minus m6 times h7 the enthalpy of the combined air at point 9 is given by এখানে এদিক থেকে দুটো ইন হইছে একটা আউট হইছে আমি যদি বলি কম্বিনেশন তাহলে এদিকে গেছে হচ্ছে আমার m4 minus m6 that is this one plus m8 যেটা ইন হইছে mass times h9 this equals এটা in m8 h8 এটা in m4 minus m6 h7 so আমি এখানে বেসিক্যালি চারটা ইকুয়েশন পাই from these equations the mass of air liquefied can be obtained চারটা ইকুয়েশন থেকে চারটা আননোন বের করা এটা বের করাটা একটু টেকনিক আছে সো তোমরা যে কোনো টেকনিক ফলো করে এটা বের করতে পারবা বাট এক্সামে যদি এই প্রবলেম থাকে তোমরা জাস্ট চারটা ইকুয়েশন দেখা আমাকে চারটা অ্যানসার দিয়ে দাও আই উইল নট অ্যাকসেপ্ট দ্যাট তোমরা কিভাবে সেটা বের করলে এটা আমাকে দেখাবা চারটা ইকুয়েশন সলভ করবা প্রপারলি বোঝা গেছে আমি সেই সলভটা এখানে দেখাচ্ছি না সলভটা নিজে করবা এখানে ফর এক্সাম্পল ফার্স্ট ইকুয়েশন থেকে তুমি m2 সমান একটা m2 একপাশে নিয়ে m2 এর জায়গায় জাস্ট h দিয়ে এন্ড m6 দিয়ে ইকুয়েশন বসাবা সেটা এখানে বসাবা সেখান থেকে আরেকটা ইকুয়েশন পাবা তো সেভাবে তোমাকে একটা নোন একটা প্যারামিটার এগেইনস্টে তার বাকিগুলো নিয়ে আসতে হবে তারপর সেটাকে ইকুয়াল করতে হবে সো এটা একটা অনেক ইকুয়েশনস এখানে সলভ করতে টাইম লাগবে ওকে সো আমি যদি এটা সলভ করা না দেখি ডাইরেক্ট তুমি অ্যানসার লিখে দাও আই উইল নট অ্যাকসেপ্ট দ্যাট মার্কস দিব বাট ডেফিনেটলি অনেক কম মার্কস দিব এটা মাথায় থাকে যেন ক্লিয়ার সবাই কি বলছি কথাটা জি স্যার এটা সলভ করা দেখাতে হবে ওকে সো আমি একটা প্রবলেম করে আজকে ক্লাস শেষ হয়ে যাবে ইন দ্য মিন টাইম আশা করি তোমাদের সবাই অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে তো আমি ওই অ্যাটেন্ডেন্সের ওটা ক্লোজ করে দিচ্ছি সেটা পরে করব Okay, dry air at 20 degrees Celsius and 1 bar is to be liquefied by cloud method. The air is isothermally compressed. স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না স্ক্রিন দেখা যাচ্ছে না
আই এম সরি কি দেখা যাচ্ছে ও আমি কিছু স্টপ lag। শেয়ার করছি শেয়ার হয়নি। ওকে 1 সেকেন্ড দেন ওকে অ্যাটেন্ডেন্সটা ক্লোজ করে দিলাম ওকে এখন দেখা যাচ্ছে জি স্যার। Okay, the temperature of air entering the expander minus 80 degrees Celsius, এটার ভ্যালু দেওয়া আছে, free এর ভ্যালু দেওয়া আছে 80, while the temperature of air leaving the expander is minus 140 degrees Celsius, 80 এর ভ্যালু দেওয়া আছে minus 140. The makeup air is supplied at 20 degrees Celsius and 1 bar. Find the yield of liquid air in same জিনিস and temperature of air before throttling. So T1, T2 again minus 68 degree Fahrenheit, T3 দেওয়া আছে minus 120 degree Fahrenheit, এগুলা কনভার্ট করে নিচ্ছি। আর T8 দেওয়া আছে -220, P1 P6 এগুলো দেওয়া আছে, P2 P3 P4 এই টেম্পারেচার এই প্রেসার দেওয়া আছে 2500 psi, সবগুলোর ভ্যালু দেওয়া আছে। দেখো 1 2 এটা আমরা আগে যা পাইছি তাই, H1 H2 আগে যা পাইছি সেম। H3 এর ক্ষেত্রে আমরা কি টেম্পারেচার জানি, প্রেসার জানি, তো ডেফিনেটলি আমরা এনথালপি পেয়ে যাব। এখানেও সেম, আমরা টেম্পারেচার জানি -140 ডিগ্রি সেলসিয়াস and pressure জানি 1 bar, আমরা এনথালপি পেয়ে যাব। বাকি থাকলো এই 6 তো আমরা জানি আগে যেটা পাইছি তাই, এটা 40, আর 7 ও আগে যেটা পাইছি 132। বাকি থাকলো আমার 4 and 5, রাইট, 4 and 5 বাকি থাকলো। আমি ইকুয়েশনে বসাই m2 সমান 1 পাউন্ড ধরে নিলাম যে আমি 1 পাউন্ড অফ এয়ার নিচ্ছি, and m8 এর ভ্যালু দেখো বলা আছে এখানে যে এটা বলা হয় না, আচ্ছা এটা কোশ্চেনে বলে দিতে হবে, যদি না বলি তো আমাদের অ্যাজিউম করে নিতে হবে। Assume 80% of air passes through the expander, বলে দিলাম। ওকে, তাহলে না বললে তোমাদের অ্যাজিউম করে নিতে হবে। তাহলে আমি m8 সমান বলতে পারি 0.8 টাইমস m2, আমি এটা বলছি যে 80% এদিক দিয়ে এক্সপ্যান্ডার দিয়ে যাচ্ছে, বাকি 20% আমার যাচ্ছে ফর থ্রটলিং। So m4 equals m2 minus m8 times equals 0.2 pound. Okay, from heat balance of first heat exchanger আমরা যে ইকুয়েশন গুলো ওখানে দেখাইছি এক্স্যাক্টলি সেই ইকুয়েশন গুলো বলবো। এখানে এরকম 4টা ইকুয়েশন পাচ্ছি, 4টা ইকুয়েশনে দেখো 4টা আননোন, m6 h10 h9 h4, এই 4টা আননোন, m6 h4 h9 h10 4টা আননোন, h5 আর h4 সমান, h5 h4 সমান কনস্ট্যান্ট এনথালপি। এটা সলভ করতে হবে, প্রপারলি সলভ করতে হবে। সেই m6 এর জায়গায় h10 দিয়ে
লিখবা, তারপর এখানেও যে M6 আছে এটাও H10 দিয়ে লিখবা, এভাবে করে করে তাহলে H10 H4 এর ইকুয়েশন পাবা, এখানেও H10 H4 এর ইকুয়েশন পাবা, তারপর H9 এর জায়গায় ওটা আবার লিখবা, এরকম করে সবগুলো একই ইয়াতে নিয়ে এসে তারপরে এটাকে সলভ করতে হবে, সলভ করলে পাবা M6 এর ভ্যালু এটা এন্ড H4 এর ভ্যালু এটা। ওকে, টি এর ভ্যালু তুমি ফারেনহাইটে পাবা, আমি যদি বলি ডিগ্রি সেলসিয়াসে দিতে হবে তোমাকে আবার কনভার্ট করে ডিগ্রি সেলসিয়াসে आंसर দিতে হবে। ক্লিয়ার সবাই? এই finally, advantages of cloud over Linde. Cloud system gives an enhanced liquefaction. Enhanced liquefaction pi. In cloud system, the air is to be compressed only up to 40 atmosphere as compared to 100 to 200 atmosphere in Linde system. যদিও এখানে আমি দেখাচ্ছি যে ক্লাউডকে আমি 170 বারে কম্প্রেস করছি, আমরা যেটা আগের প্রবলেমে ওইভাবেই করা আছে, তো এটা আরো কম প্রেসারেও কম্প্রেস করা যায়, কিন্তু এখানে আমার লিন্ডে সিস্টেমে অনেক বেশি কম্প্রেস করতে হয় সেম পরিমাণ পাইতে। এনিওয়ে, about 80% of the air is expanded reversibly in the expander, and the remaining 20% of the compressed air is subjected to irreversible throttling. In Linde system, all the air is throttled irreversibly. যেখানে দুটো এক্সপ্যানশন, এই এক্সপ্যানশনটা হয় আমার রিভার্সিবল এক্সপ্যানশন আর এটা হচ্ছে ইরিভার্সিবল, কিন্তু লিন্ডেতে আমার দুটো এক্সপ্যানশনই হয় ইরিভার্সিবল, দুটো ভাগ করা হয় না, একটাই হয় ইরিভার্সিবল এক্সপ্যানশন। The specific work of cloud system is less than that of simple Linde system. Work কম লাগে, that's it. Okay, so this is all about cryogenics. Okay, আমি তোমাদের স্লাইড দিয়ে দিব, স্লাইড এটা এখন কারেক্ট করার পর যা আসছে এটা আমি দিয়ে দিব, ওই টেম্পারেচারটা যেটা আমি দেখাইছি ওটা একটু চেক করে দেখো যা আসে তাই প্রবলেমের ক্ষেত্রে। This one, please check this one. রেড করে রাখলাম, একটু চেক করে দেখো ঠিক আছে। ওকে, এনি কোয়েশ্চেন? না স্যার। ওকে, ইন দ্যাট কেস আমরা আজকে এখানে ক্লাস শেষ করতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।